টাকাই যেহেতু কম, সরকার খরচ কম করছে, সেহেতু দুর্নীতিও আগের চেয়ে কম হচ্ছে। সেইটা হিসেবে ব্যাংকিং খাতে বড় সমস্যা রয়ে গেছে, সেটা হলো এখনও 7-8টার 10টা ব্যাংক এগুলি আর সচ্ছল নেই। এগুলির ব্যাপারে অধিগ্রহণ থামাতে চাই, আপনার কথা থেকেই একটু বলতে চাই যে আপনি যে সাফল্যগুলোর কথা বলছিলেন, আমরা আবার সরকারের দায়িত্বশীল উপদেষ্টাদের কাছ থেকেই শুনি যে বিশ্লেষকদের অন্তর্দৃষ্টির অভাব রয়েছে, যে কারণে তারা সরকারের ভালো দিকগুলো তুলে ধরতে পারে না। কিন্তু আপনার বক্তব্য থেকে যদি আমি নিই, তাহলে সরকারেরও তো ব্যর্থতা আছে যে সে তার নিজের অর্জনগুলোকেও আসলে জনগণের কাছে সহজভাবে তুলে ধরতে পারছে না। আমি তো আপনাকে খোলামেলাভাবে বললাম, প্রধান উপদেষ্টার আমাদের 1 বছরের যে বক্তৃতাতে অর্থনৈতিক সাফল্যের কথা যেগুলি বিচ্ছিন্নভাবে বলেছে, এগুলি কোনো যৌক্তিক কাঠামোর মধ্যেও ছিল না, এবং ওনাদের যে অর্জিত সাফল্য তার প্রতিও ওনারা ন্যায় করেননি। আমি তো বলছি তাহলে সেই ব্যর্থতার দায় কেন সমালোচকদের ঘাড়ে তুলে দেওয়া হচ্ছে? আর আমি দ্বিতীয়ত বলি, ওনারা একটু শেখ হাসিনার আমলের মন্ত্রীদের মতো কথা বলা আবার শুরু করে দিয়েছেন। এটা বোধহয় ক্ষমতার সমস্যা। যারা যখন চেয়ারে বসেন তারা ওই নিজেদের প্রতি আর অন্তর্দৃষ্টি দেন না, অন্যদেরও দূরদৃষ্টির বাইরে রাখেন, সেহেতু ওনাদের এই সমস্যাটা হয়। সেহেতু আমি ওনাদের এটাকে অসহায়ত্ব হিসেবেই দেখলাম, আর কিছু না। আপনার কথা সূত্র ধরেই বলতে চাই, আপনি বিগত সরকারের প্রধানমন্ত্রীর কথা বলছেন। আসলে সেই সময় আমরা দেখলাম সীমাহীন লুটপাট, দুর্নীতি, যেগুলো আপনাদের শ্বেতপত্রে উঠে এসেছে। গেল 1 বছরে আসলে লুটপাট, দুর্নীতি এগুলো কি বন্ধ হয়েছে বলে আপনি মনে করেন? একদম বন্ধ হয়নি। এটার বড় কারণ হলো যে যেই সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট বর্গের সংশ্লেষে এই ঘটনাগুলো ঘটেছিল, অর্থাৎ উচ্চাভিলাষী আমলা, সুযোগ সন্ধানী ব্যবসায়ী, অথবা আপনি যদি এদের সাথে মিলান আর কি, আমলা এবং ব্যবসায়ীদের সাথে আপনার যদি রাজনীতিবিদ, এদের ভিতরে দেখুন, এখন আপনি বাজারের দিকে তাকিয়ে দেখুন, সুযোগ সন্ধানী বা উচ্চাভিলাষী আমলারা নিঃসন্দেহে আগের চেয়ে কম প্রতিপত্তিশালী নন। সুযোগ সন্ধানী রাজনীতিবিদরা নতুন করে নতুন বর্ণ নিয়ে ওনারা নিজেদের অবস্থান করছেন, এবং তাদের ক্ষেত্রেও খুব বড় ধরনের আঘাত এসেছে বলে মনে হয় না, যদিও কেউ কেউ পালিয়ে আছেন, বিদেশে আছেন। আর যদি আপনি বলেন রাজনীতিবিদদের কথা, তো এখন তো আগে তো ছিল শুধু পুরনো রাজনীতিবিদরা, এখন তো নতুন রাজনীতিবিদরা এর সাথে যুক্ত হয়েছে, এবং তারা যুক্ত হওয়াতে মানে ব্যাকরণের তো কোনো পরিবর্তন হয়নি, যার ফলে আমরা জনগণরা তো একই ভাষায় এইটাতে মুখোমুখি হচ্ছি বলে আমার কাছে মনে হয়। এবং শ্বেতপত্রের ভাষায় যদি জানতে চাই, যে আপনি বলেছেন যে শ্বেতপত্রে আপনাদের যে মূল্যায়ন, সেখানে 15 বছরে 28 উপায়ে দুর্নীতি হয়েছে। এখন তাহলে যদি আপনার কাছে জানতে চাই যে গেল 1 বছরে দুর্নীতি, লুটপাট যে হচ্ছে, সেটা তো আমরা খুব দৃঢ়তার সাথে বলতে পারছি না যেটি বন্ধ করা গেছে, তাহলে এখন কত উপায়ে হচ্ছে? এটার উত্তর দিতে হলে যখন নতুন সরকার আসবে, তারা যদি আবার শ্বেতপত্র লিখতে বলে, তার ভিতরে নিঃসন্দেহে লিখে দেব। কিন্তু চলমান দুর্নীতির ধারা কোনোগুলো একটু বেগবান হয়েছে, কোনোগুলো একটু ক্ষয়প্রাপ্ত হয়েছে। যেমন আমি বলি, কোন জায়গাতে দুর্নীতি আগের চেয়ে কম হচ্ছে, সেটা হলো সরকারি ব্যয়ের ক্ষেত্রে। সরকারি ব্যয়ের ক্ষেত্রে দুর্নীতি কম হচ্ছে একাধিক কারণে। প্রথমত, ব্যয় আগের চেয়ে কমে গেছে। টাকা যদি কম চালানো হয়, সংকুলান হয়, সঞ্চালন কম হয়, তো চুরির সুযোগও কমে যায়, এটা একটা বড় কারণ। দ্বিতীয়ত, একটা ধাক্কা লেগেছিল, এই ধাক্কাতে এখনও লোকে কাটিয়ে উঠতে পারেনি, আমলারা, ঠিকাদাররা, এবং সেই অর্থে যারা অন্যান্য অংশীজন এটার ভিতরে যুক্তর ভিতরে আছে, মানে নতুন চক্র গড়ে উঠতে পারেনি এখনও তারা ওই থমকে থাকার ভাব থেকে পুরোটা বেরোতে পারেনি। আর তৃতীয়ত যেটা হয়েছে, সেটা হলো যে সরকার কিছু কিছু ক্ষেত্রে নিঃসন্দেহে আপনার কিছু মানে সামঞ্জস্য বিধান করার চেষ্টা করেছে। যেমন বড় বড় প্রকল্পগুলোর অতি অর্থায়ন যদি হয়ে থাকে, সেগুলিকে কমানোর চেষ্টা করেছে। আজে বাজে প্রকল্প কিছু বন্ধ করার চেষ্টা করেছে। মেগা প্রকল্পগুলোকে কিছু কিছু পুনর্মূল্যায়ন হচ্ছে, সেহেতু সরকারি পদ্ধতিতেও এই কিছু কিছু এটা হয়েছে। টাকাই যেহেতু কম, সরকার খরচ কম করছে, সেহেতু দুর্নীতিও আগের চেয়ে কম হচ্ছে সেইটা হিসেবে, এবং দেশের ভিতর থেকে টাকা বাইরে যাওয়ার সুযোগ আগের চেয়ে কমেছে। সেটার আগে বড় বড় প্রকল্পগুলোর টাকা তো দেশেই আসতো না, কারণ ঠিকাদাররা ওই মূল যারা বাস্তবায়ন করছে তাদের কাছ থেকে বিদেশে নিয়ে টাকা নিত।